স্নেহের ছাত্রছাত্রীরা, রবীন্দ্রনাথের ছেলেবেলা গ্রন্থ অবলম্বনে আজ এই পর্বে আমরা গ্রন্থটির বলার ভঙ্গি, প্রকাশ করার ভঙ্গি বা ভাষা সম্পর্কে আলোচনা রাখব। প্রতিদিনকার দেখা ও শোনার ভিতর দিয়ে আমাদের মনের মাঝে মানুষের হৃদয় মাঝে গড়ে ওঠে একটা ভাবের জগৎ। এই ভাব প্রকাশ পায় কথায়, লেখায় এবং রেখায়। রেখায় যা প্রকাশ পায় তার ভাষা শিল্পী ও শিল্পী মনের বোধ্য, কিন্তু কথায় ও লেখায় যা প্রকাশিত হয় তা পণ্ডিত থেকে সাধারণের বোধযোগ্য। আসলে ভাষা মনের ভাবটিকে ফুটিয়ে তোলার একমাত্র মাধ্যম, এটাই আসল কথা। এই ভাষার সাহায্যে আমরা অব্যক্তকে ব্যক্ত করি, অরূপকে রূপের আধারে বন্দী করি। আর তা করতে গিয়ে তা কখনো মুখের, কখনো বা সাহিত্যের ভাষায় সেটা করে থাকি। 1940 খ্রিস্টাব্দে লেখা রবীন্দ্রনাথের ছেলেবেলা গ্রন্থটি মূলত শিশুদের জন্য, ছোটদের জন্য লেখা। সেজন্য এর ভাষা রীতিতে, এর বলার ভঙ্গিতে ছোটদের ভালো লাগানোর জন্য নানা রকম ব্যবস্থার, নানা রকম উপকরণের রবি ঠাকুর কোনো ত্রুটি রাখেননি। কথ্য বা চলিত গদ্যই হয়েছে এই প্রকাশভঙ্গির একমাত্র আশ্রয়। তবে সেটা পরিবেশিত হয়েছে একটু স্বতন্ত্রভাবে, আলাদাভাবে, অন্য রূপে, অন্যভাবে। এক কথায় ছেলেবেলার ভাষা, বলার ভঙ্গি মুক্তপক্ষ বিহঙ্গের মতো ইচ্ছে মতো ওড়ার ছাড়পত্র এখানে দিয়েছেন কবি, সব্যসাচী লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। কোনো বিষয়বস্তুকে মনের মতো করে পরিবেশন করতে গেলে অনেক সময় ক্রিয়ার স্থান বদল ঘটে যায়, আবার কখনো ক্রিয়ার অনুপস্থিতিও ঘটে যায়। এইসব প্রক্রিয়ার ভিতর দিয়েই ভাষার গতিবেগ এবং ভালো লাগার দিকটি তৈরি হয়। আমাদের আলোচ্য ছেলেবেলা গ্রন্থের ভাষায়ও ঠিক এই বৈশিষ্ট্যটি আমরা লক্ষ্য করি। যেমন রবীন্দ্রনাথ বাড়ির অন্দরমহলের পরিচয় দিতে গিয়ে এক জায়গায় বলছেন, বাড়ির ভিতরে এই ছাদটা আগাগোড়া মেয়েদের দখলে। আবার আর এক জায়গায় বলছেন বিদ্যাচর্চা প্রসঙ্গে, সেখানে বলছেন আমার বিদ্যেটা লোকসানি মাল। এখানে ছিল বা আছে, এই রকম যে ক্রিয়া আমরা লক্ষ্য করি সেটা রবীন্দ্রনাথের এই বলার ধরনে, ছেলেবেলার গ্রন্থের এই ভঙ্গিতে নেই। এখানে ছিল বা আছে থাকা
থাকে, সাধারণত থাকা উচিত, কিন্তু এখানে সেটা অনুপস্থিত। রবীন্দ্রনাথের শেষ দিকের গদ্যে শুধু কথ্য রীতির প্রচলন নয়, সেই গদ্যকে সুন্দর থেকে সুন্দরতর গতিশীল করতে অজস্র প্রয়াস লক্ষ্য করা যায়, যার মধ্যে অন্যতম একটি হল বাক্যকে সংক্ষিপ্ত করে পাঠকের মনে তা অভিব্যঞ্জিত করা, অর্থাৎ বাক্যকে ছোট ছোট করে পাঠকদের মনে, শিশুদের মনে গেঁথে তুলে দেওয়া। আমাদের আলোচ্য গ্রন্থেও অর্থাৎ ছেলেবেলাতেও এই নজর কাড়া বৈশিষ্ট্যটি রবীন্দ্রনাথ প্রয়োগ করেছেন, যেটা আমরা লক্ষ্য করি তার ছেলেবেলা গ্রন্থে। সেখানে রবীন্দ্রনাথ বলছেন, পদ্মা ছিল দূরে, সমস্ত পাড়া চুপচাপ, ছাদের ঘরে এলো পিয়ানো। অর্থাৎ প্রভৃতি সংক্ষিপ্ততর সুন্দর সুন্দর বাক্য, এই যে পদ্মা ছিল দূরে, সমস্ত পাড়া চুপচাপ, ছাদের ঘরে এলো পিয়ানো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বাক্য, এগুলো সহজেই পাঠকদের, বিশেষ করে শিশুদের গ্রহণ করতে সুবিধা হয়, যেটা অত্যন্ত সতর্কতার সঙ্গে রবীন্দ্রনাথ ছেলেবেলা গ্রন্থে করেছেন। আধুনিক চলিত গদ্যে শব্দকে স্থান, কাল কিংবা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করে গদ্যের গতি তথা প্রাণশক্তিকে সঠিকভাবে প্রকাশ করা হয়ে থাকে। আর রবীন্দ্রনাথ ছিলেন এই ধারার, এই বৈশিষ্ট্যের পথিকৃৎ। বাস্তব পরিবেশ পরিস্থিতিকে ছবির মতো করে ফুটিয়ে তুলতে কখনো ধনাত্মক শব্দ, কখনো দেশি বিদেশি শব্দের যুগ্ম ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ ছেলেবেলা গ্রন্থে। আর আমাদের আলোচ্য গ্রন্থের ব্যবহার যেন একটু বেশি দেখি আমরা। আর যেহেতু ছেলেবেলা রূপকথার আদলে গড়ে তোলা, যেটা শিশুরা শোনে, যেটা শিশুদের মনে জায়গা করে নেয়, শিশুদের আদলে বা রূপকথার আদলে গড়ে তোলা বালক রবীন্দ্রনাথের কথা, সেজন্য বহু স্থানে এরকম শব্দের সন্ধান মেলে। বিশেষ করে ধনাত্মক শব্দের সন্ধান মেলে। যেমন আমরা পাই এরকম ধনাত্মক শব্দ গুনগুন, ধুকধুক, চিকচিক, ঝিকঝিক, ছমছম, পটাপট প্রভৃতি ধনাত্মক শব্দ আমরা ছেলেবেলা গ্রন্থে লক্ষ্য করি, যেগুলো শিশুদের উপযোগী, বালকদের উপযোগী। আবার কিছু দেশি বিদেশি শব্দ আমরা লক্ষ্য করি ছেলেবেলার গ্রন্থে, যেমন গোরস্থান, শেয়াল ডাকা, গণেশ মার্কা প্রভৃতি বিদেশি বা দেশি সব শব্দ রবীন্দ্রনাথ ছেলেবেলার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন, যেগুলো শিশুদের, বালকদের অত্যন্ত প্রিয় সব শব্দ। আসলে ছেলেবেলায় রবীন্দ্রনাথ চেয়েছিলেন এর ভাষা হোক ছেলেদের ভাবনার উপযুক্ত, শিশুদের ভাবনার উপযুক্ত, বালকদের ভাবনার উপযুক্ত। বালকদের জন্য, শিশুদের জন্য, ছেলেদের জন্য উপযুক্ত করে তোলার জন্যই
তিনি এইসব ধনাত্মক শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, আবার কিছু কিছু যুগ্ম শব্দ তিনি তার এই ছেলেবেলা গ্রন্থে সংযুক্ত করেছেন। ক্রিয়াহীন বাক্যের মধ্য দিয়ে কত সহজে, কত স্বাভাবিকভাবে একটা চিত্রকল্প রচনা করে বাস্তবকে, বাস্তব পরিবেশকে সুস্পষ্টভাবে, সুন্দরভাবে রূপ দেওয়া যায়, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত মেলে ছেলেবেলা গ্রন্থে। এই ক্রিয়াহীন বাক্যের উৎকৃষ্ট সব উদাহরণ আমরা ছেলেবেলা গ্রন্থে পেয়ে যাই। যেমন রবীন্দ্রনাথ এই গ্রন্থে বলছেন ধবধবে তার রং। এখানে এই যে ধবধবে কেবল একটি শব্দ নয়, এই ধবধবে শব্দটা শুধু একটা শব্দ নয়, শুধুমাত্র সাধারণ শব্দ নয়। এই ধবধবে শব্দটার মধ্য দিয়ে বেশি সাদা, অপেক্ষাকৃত বেশি সাদা বা ফর্সার কথা এখানে ফুটে উঠেছে। এইরকম ভাবে বহু ক্ষেত্রে ভাষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলেবেলা গ্রন্থকে বেশ সুন্দরভাবে রূপ দিয়েছেন। আবার শব্দ গঠনে সাহিত্যের ব্যবহারিক নিয়মের বাইরে গিয়ে কেবল ভাষার সৌন্দর্য বৃদ্ধি এবং শ্রুতিমাধুর্যের কথা মাথায় রেখে রবীন্দ্রনাথ অনেক কথার বা শব্দের স্থান বদল করে প্রয়োগ করেছেন তার ছেলেবেলা গ্রন্থটিতে। অর্থাৎ ভাষার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, পাঠকদের, শিশুদের, শ্রোতাদের শুনতে ভালো লাগার জন্য সেই দিকে দৃষ্টি রেখে, সে কথা মাথায় রেখে শব্দের মধ্যে পরস্পর স্থান বদল করিয়েছেন, যার রূপ আমরা ছেলেবেলা গ্রন্থে বেশ কিছু পেয়ে যাই। যেমন এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে, রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন ট্রাম ছিল না। এই কথাটা না বলে রবীন্দ্রনাথ বলছেন না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি, না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি প্রভৃতি। অর্থাৎ এখানে বাস ছিল না, মোটর গাড়ি ছিল না, গ্যাস ছিল না, বিজলি বাতি ছিল না, এরকম ভাবে রবীন্দ্রনাথ বলছেন না। বলছেন একটু ঘুরিয়ে, অন্যভাবে, অন্য রূপে, অন্য আদলে, যেটা শিশুদের মনের খোরাক, যেটা শিশুদের ভালো লাগে, বালকদের ভালো লাগে, ছেলেদের ভালো লাগে, সেরকম ভাবেই তার ছেলেবেলা গ্রন্থে তিনি ফুটিয়ে তুলেছেন। আর সেই দিক জন্যই বলছেন না ছিল বাস, না ছিল মোটর গাড়ি, না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি, না ছিল ট্রাম প্রভৃতি। আর এই সব কিছু তিনি করেছেন, সবকিছু লিখেছেন শিশুদের জন্য, শিশুদের গল্প বলার ঢঙে, বালকদের গল্প বলার ঢঙে। আর সেজন্যই তো ছেলেবেলা গ্রন্থটি শিশুদের এত প্রিয়। রবীন্দ্রনাথের বাল্য জীবন শোনার জন্যে শিশুরা এত উৎসাহী হয়ে ওঠে। যাই হোক, ছেলেবেলা গ্রন্থের ভাষা সম্পর্কে বা গদ্য সম্পর্কে বলা যেতে পারে রবীন্দ্র গদ্যের ভাষা রীতিতে এমন সব ধরনের প্রয়োগ
শুধুমাত্র যে ছেলেবেলাতেই ছিল তা নয়, ভাষার পরীক্ষা নিরীক্ষা, ভাষার চমৎকারিত্ব বিধানে নিয়মিত নিয়োজিত কবিমন সজাগ থেকেছে আমৃত্যু। অর্থাৎ তার অন্যান্য গ্রন্থেও, যেমন জীবন স্মৃতি, আত্মজীবনী, নানা গ্রন্থে তার এই ভাষা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা, ভাষার চমৎকারিত্ব তিনি প্রয়োগ করার চেষ্টা করেছেন। তাই ছেলেবেলার ক্ষেত্রে আলাদা ভাষা বৈশিষ্ট্য বড় না ভেবে বিষয়ানুগ উপস্থাপনা পদ্ধতির পরিপূরণে ভাষার প্রয়োগ বৈচিত্র্যকেই বড় ভাবা উচিত বলে আমার মনে হয়, আমাদের মনে হয়। সব মিলিয়ে ছেলেবেলা গ্রন্থ তো বটেই, অন্যান্য যেসব জীবন স্মৃতি বা আরও যেসব উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, কাব্য কবিতা আছে, সেখানকার যে ভাষাভঙ্গি, গদ্যরীতি, সেই সব দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভাষাবিদ হিসাবেও, ভাষা চর্চার দিক থেকেও একজন বিশিষ্ট সাহিত্যিক বা ভাষাবিদ, ভাষাতাত্ত্বিক ছিলেন, একথা বললে মনে হয় ভুল হবে না। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই।